নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, জানি যে এই রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের এখনও সেই জায়গাগুলোতে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গাতেই কিন্তু সেই সমস্ত ঘরবাড়িগুলোকে বা সেখানে যারা দুর্গত মানুষজন রয়েছেন তাদেরকে সরানোর কাজ, এই সমস্ত বিষয়গুলো চলছে। তবে এর মধ্যে রাজনৈতিক চর্চাও কিন্তু চলছে। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সৌমিত্র খাঁ, যিনি বিজেপির প্রার্থী বিষ্ণুপুরের, তিনি এবার এই ইভিএম নিয়ে অভিযোগ করেছেন। একেবারে উলট পুরাণ বলা যেতে পারে। খগেন মুর্মুর পরে আরও একজন বিজেপি নেতা ইভিএম পাল্টে দেওয়ার অভিযোগে সরব হলেন। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এসডিপিওকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। সৌমিত্রকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখব একটি প্রতিবেদন। সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল, সারা চোররা ডুপ্লিকেট, সারা এই যে ইলেকশন কমিশনার, দেখুন দেখুন, এই দেখুন আমাকে ধরা পড়েছে। সাধারণত ইভিএম পাল্টে দেওয়ার অভিযোগে সরব হতে দেখা যায় বিজেপি বিরোধীদের। ইভিএম পাল্টে দেওয়ার, বিকৃত করার অভিযোগে বারবার সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একের পর এক বিজেপি প্রার্থীরা এবার সেই অভিযোগেই সোচ্চার। এর আগে ইভিএম বিকৃতির অভিযোগ করেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এবার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর কেজি কলেজের স্ট্রংরুমে দাঁড়িয়ে এসডিপিওকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ইভিএম চুরি, সিসি ক্যামেরা বদলেরও অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় লাইভে শুভেন্দু অধিকারী এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সিসিটিভি চেঞ্জ করে চোর প্রতিরোধ আছে। ও চোর 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 চোর, এখানে সিসিটিভি দেখুন দেখুন, সিসিটিভি চেঞ্জ করার জন্য পুলিশের যেখানে যাবার কথা নয়, এখানে আক্তার হোসেন, অ্যাডিশনাল এসপি মাসুদ হাসান, তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিনপত্র নিয়ে এসেছিল। যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে, সিআইএসএফ এর একজন আধিকারিক মিস্টার একে শাহ, তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল। কিন্তু এই ধরুন পুলিশ অফিসারের থাকার কথা নয়, এটা গাইডলাইনে যে পুরোপুরি কেন্দ্রীয় ফোর্স থাকবে, কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিল। সৌমিত্র চেঁচাবেন আর তৃণমূল শুধু দেখে যাবে, তা তো হয় না। হাস্যকর হাস্যকর, চারিদিকে সিসিটিভিতে মোড়া আছে। আমি কালকে রাত্রে পর্যন্ত আমি যে দেখে এসেছি, পুরো ওপেন স্ট্রং রুমের পুরো সিসিটিভি বাইরে ফুটেজ দেখা যাচ্ছে। আর ওরা সব নোংরামো অসভ্যতমে মাতলামো হচ্ছে। চাপকে বার করে দেওয়া দরকার ওখান থেকে। প্রার্থী হয়েছেন তো কি হয়েছেন, ইমিডিয়েট উচিত প্রশাসনের ওনাকে চাপকে ওখান থেকে বার করা। 3 লক্ষ ভোটে জিতবেন দাবি করছেন সৌমিত্র, বলছেন বটে, কিন্তু তার মুখের ভাষা অবশ্য অন্য কথাই বলছে। তৃণমূল অবশ্য বলছে হারার ভয়েই আগে ভাগে অজুহাত খুঁজে রাখলেন বিজেপি প্রার্থী। স্বরূপ গাঙ্গুলির রিপোর্ট, কলকাতা টিভি। শুনলেন আপনারা, সৌমিত্র খাঁ অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে গালিগালাজ করেছেন এসডিপিওকে, এবং তার অভিযোগ, গুরুতর অভিযোগ যদিও তিনি করছেন, যে ইভিএম বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে সিসি ক্যামেরাও বদলে দেওয়া হচ্ছে। অভিযোগ গুরুতর, কিন্তু সেটা বলতে গিয়ে তিনি যেভাবে গালিগালাজ করলেন, এবং এটা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। পাশাপাশি তার যে বক্তব্য, তৃণমূল কংগ্রেস একে দেখছে একটা অজুহাত হিসেবে। তার তৃণমূল কংগ্রেসের মনে হচ্ছে যে সৌমিত্র খাঁ তিনি হেরে গিয়েছেন। তিনি বলছেন অবশ্য 3 লক্ষ ভোটে জিতব। তিনি গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন, শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু প্রশ্ন জাগে, কেন তিনি শুভেন্দু অধিকারীকে সরাসরি ফোন করে বললেন না, বা নির্বাচন কমিশনের কাছে কেন অভিযোগ জানালেন না? সোশ্যাল মিডিয়া এসে সরব হতে হলো কেন তাকে? তৃণমূল কংগ্রেস বলছে পুরোটাই অজুহাত। সৌমিত্র খাঁ তিনি বুঝতে পারছেন যে তিনি হেরে গিয়েছেন, তাই তিনি একটা অজুহাত খাড়া করার চেষ্টা করছেন, যে পরবর্তীতে তিনি যাতে বলতে পারেন যে ইভিএম বদলে দেওয়া হয়েছিল, তাই তিনি এবার বিষ্ণুপুর লোকসভা আসন থেকে হেরে গিয়েছেন। আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ইনফ্যাক্ট বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। দিদি, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন সোমনাথ কর বিজেপির পক্ষ থেকে। সোমনাথ, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি সুজাতা আপনার কাছে আসবো, যে এই যে সৌমিত্র খাঁ, তার যা বক্তব্য, তিনি বলছেন যে তিনি 3 লক্ষ ভোটে জিতবেন। গুরুতর অভিযোগ করছেন যে ইভিএম বদলে দেওয়া হচ্ছে, সিসি ক্যামেরা বদলে দেওয়া হচ্ছে স্ট্রং রুমের। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন তিনি। কি
কি জানেন তো, আসলে আজকে ওয়েদারটা একটু নরম আছে, বুঝেছেন, ডোজটা একটু বেশি পড়ে গেছে, মানে চুল্লু 60 থেকে এখন বাংলায় চলে এসছে, বুঝেছেন। আর পাগল ছাগল মাতালের প্রলাপ বকার জন্য যদি আমাকে যে কোনো কারোর সাথে বসিয়ে দেন, আজে বাজে আলতু ফালতু যে কোনো কোয়ালিটি মেনটেন না করে বসিয়ে দেন, তাহলে আমার কিন্তু ব্যস্ত সময় নষ্ট করতে আমি কিন্তু পারবো না। আর দেখুন, মস্তিষ্ক বিকৃত একজন কি বলছে, হতাশাগ্রস্ত, কারণ উনি নিজেও বুঝছেন। শুনুন, 14 সালে যখন উনি লোকসভায় লড়েছিলেন তখনও কিন্তু উনি কোনো কমপ্লেন করেননি। 19 সালে যখন উনি জিতেছিলেন তখন উনি কোনো কমপ্লেন করেননি বাইরে থেকেও। এবারে 24 সালে উনি নিশ্চিত হয়ে গেছেন যে ওনার হার ঘোষণা হওয়াটা 4 জুন শুধু সময়ের অপেক্ষা। তাই এসব পাগল ছাগল মাতালের প্রলাপ বকা, বাঁদরামো, অসভ্যতামো, মাতলামো করা, এর বাইরে ওনাকে নিয়ে বেশি বলে ফুটেজ আমি দিতে চাই না। আজকে সত্যি যখন স্ট্রং রুমে আমাদেরকে অফিসিয়ালি ঢোকানো হলো, তখন ওনার চেহারা, ওনার মুখের ভাষা, ওনার ফেস এক্সপ্রেশন, ওনার ভয়েস থ্রোয়িং, সবটা দেখেই না কোথাও একটা করুণার উদ্রেক হচ্ছিল, মানে, এবং কোথাও একটা হাস্যাস্পদ লাগছিল যে কতটা মানুষ এরকম পাগলামো করে। জানেন, কাউন্টিং হলের জন্য যে রুমটা বন্ধ করা আছে, কাউন্টিং হল হবে, মানে ওটাতে 4 জন। হারের কোনো অজুহাত নয়, আমরা জিতবো সেটা সুজাতা দেবী খুব ভালোভাবে বুঝে গেছেন। আর আমি সুজাতা দেবীকে একটা প্রশ্ন করতে চাই, ওটা কি সবজি বাজারের হাট যে আলু পটলের মতো সিসিটিভি ক্যামেরা নিয়ে হাতে হাতে ঘুরে বেড়াতে হচ্ছে? কেন ঘুরে বেড়াবে? যদি আপনারও যদি সৎ সাহস থাকে, আপনারও যদি জেতার ইচ্ছা, যদি আপনি যদি জানতেন যে আপনি জিতবেন, তাহলে হয়তো আপনিও আপত্তি করতেন, কিন্তু আপনি আপত্তি করছেন না। এটাই হচ্ছে আপনার রাজ্য পুলিশ, মমতা পুলিশ এর সঙ্গে সম্পূর্ণ পরিমাণে জড়িয়ে। বরাবরই কিন্তু আপনার স্ট্রং রুম হয়। তাহলে বিগত 3 বার উনি লড়েছেন বলে অহংকার যেটা করেন, 11, 14 এবং 19 বিভিন্ন দল থেকে লড়েছেন, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এবার আসলে পুনরায় একই দল। আমি আপনার কাছে আসবো একটু, সৌমিত্র, ওনার তো রেকর্ড নেই। একটু সৌমিত্র বাবুর হয়ে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ বিজেপির প্রতিনিধি সোমনাথ কর। সোমনাথ, তার কথা শুনিনি। সোমনাথ, আপনি যেটা বলছিলেন, কিন্তু একটা তো বিষয় যে সৌমিত্র যদি জেতেন, সৌমিত্র খাঁ যদি এতটাই আত্মবিশ্বাসী থাকেন যে তিনি এবারও জিতবেন, তাহলে তাকে এই অজুহাত খাড়া করতে হচ্ছে কেন যে ইভিএম বদলে দেওয়া হতে পারে, বদলে দেওয়া হচ্ছে, কিংবা সিসি ক্যামেরা বদলানো হচ্ছে? এটা তো সমস্তটাই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দেখুন, রাজ্য সরকার, বর্তমানে রাজ্য সরকার এবং দলদাস পুলিশ প্রশাসনের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এটা একটা আশঙ্কার বিষয়। আমরা পাহারা দেবো না মশাই? আমাদের বাড়ি থেকে আমাদের হকের জিনিস চুরি হয়ে যাবে, আমরা কি পাহারা দেবো না? অবশ্যই পাহারা দেবো। এবং সেই পাহারা দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বাহিনীর পরেও বিজেপিকে পাহারা দিতে হচ্ছে। হাটে বাজারের মতো সিসিটিভি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্লিজ, হ্যাঁ বলুন। না, আপনি বলছেন সেন্ট্রাল ফোর্সের উপরও তাহলে আপনারা কোথাও গিয়ে আশ্বস্ত হতে পারছেন না? না, সেন্ট্রাল ফোর্সের প্রতি আশ্বস্ত আছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওখানকার ওসি, ওখানকার আইসি, অ্যাডিশনাল এসপি, ওনারা কি করছেন? ওনারা যে সিসিটিভি ক্যামেরা নিয়ে হাতে নিতে ঘুরে বেড়াচ্ছেন, ওখানে তো 144 ধারা দাঁড়িয়ে রয়েছে, তাহলে ওনারা ঘুরতে দিচ্ছেন কি করে? ওনাদের মদত ছাড়া এবং তৃণমূল এই দলদাস পুলিশ প্রশাসনের মদত ছাড়া, মমতা এবং ভাইপোর মদত ছাড়া এটা কখনো কি সম্ভব হয়? এটা কি কখনো সম্ভব হয়? এটা সুজাতা দেবী বলুন না। এখন সবাই যারা রয়েছেন, প্রশাসনের যারা কাজ করছেন, তো ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছেন, তাই না সুজাতা? অর্থাৎ কোথাও গিয়ে সোমনাথ বাবুদের সেন্ট্রাল ফোর্স, ইলেকশন কমিশনের উপরও আস্থা থাকছে না তো? কেন থাকছে না? অবশ্যই থাকছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কোথাও যদি কোনো ফাঁস থেকে থাকে, সেটা তো আমাদেরকে দেখতে হবে। এবং আমাদের বিরতির পরে আবারও ফিরবো। সোমনাথ, বিরতির পরে ফিরছি, একটা বিরতি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুজাতা মণ্ডল, যিনি বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রয়েছেন বিজেপির পক্ষ থেকে সোমনাথ কর। আমি সুজাতা, আপনার কাছে আসবো। সোমনাথ দ্বারা যে কথা বলছেন, তাতে তো কোথাও গিয়ে তাদের তো সেন্ট্রাল ফোর্স বা ইলেকশন কমিশনের কাজ ওপরও যে আস্থা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না।
সেটাই তো সবচেয়ে হাস্যাস্পদ। মানে এতদিন বলছিলেন যে পশ্চিমবঙ্গ পুলিশকে ওনারা ভরসা করেন না, ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশ স্ট্রং রুমের কোনো ধারে পাশেও নেই, অনেকটা বাইরে বসে আছে, এবং যারা ভেতরে পাহারা দিচ্ছে পুরোপুরি সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল বাহিনী। তাহলে তাদেরকেও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী বিশ্বাস করছেন না, গালিগালাজ করছেন, নোংরা নোংরা মুখের ভাষা করছেন, এবং সেটা লাইভ করে ছাড়ছেন। তাহলে বুঝুন বিশ্বাসটা কার প্রতি? বিশ্বাস তো ওনার নিজের প্রতিও নেই, উনি নিজের মা বাপকেও বিশ্বাস করেন না, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, এখন এতটাই হতাশায় দিন গুজরান হচ্ছে যে আজকে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে, সেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে, বা উনি যেভাবে ভয়েস এক্সপ্রেস মানে ভয়েস থ্রোয়িং করছেন বা ফেস এক্সপ্রেশন, সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি নিশ্চিত বুঝে গেছেন যে 14 আর 19-এ যেরকম বারবার দলবদল করে পার পেয়েছেন, এবার আর পার পাচ্ছেন না, এবার হেরে ভূত হচ্ছে। সোমনাথ, আপনার কাছে আসবো আমরা। যদি 2019-এর কথা সুজাতা বারবার বলছেন, এটা তো ঠিক যে সুজাতা 2019-এ সৌমিত্র খাঁয়ের যে জয়, সেটা কিন্তু অনেকেই সেই জয়ের পেছনে সুজাতার যে পরিশ্রম সেটাকেই স্বীকৃতি দিয়েছিল। এমনকি দেশের প্রধানমন্ত্রী এসেও বা আপনার দলের শীর্ষ ওনাদের নেতৃত্ব, দলের প্রধানমন্ত্রীও সেটাই বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, সেটাই বলেছি। বিজেপির প্রধানমন্ত্রী কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এবার আর সেটা সম্ভব হচ্ছে না? কারণ সেবার সৌমিত্র খাঁ বাইরে ছিলেন, তিনি তার এলাকাতে ঢুকতেও পারেননি, তারপরেও তিনি জয়লাভ করেছিলেন। এবার পরিস্থিতি ভিন্ন। শুধু তাই নয়, আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে যে আমার 7টি বিধানসভার মধ্যে একটি বিধানসভা পূর্ব বর্ধমান জেলা, আউট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে খণ্ডঘোষ বিধানসভা। সেখানেই একমাত্র উনি ঢুকতে পেরেছিলেন, সেখানে 30,890 ভোটে প্রথমত বলে রাখি যে 2019 সালের যে নির্বাচন হয়েছিল, সুজাতাদেবী 1 মিনিট শুনে নিন, আমার কথাটা শুনে নিন, আপনার হয়তো বুঝতে সুবিধা হবে এবং আপনি আপনার সত্যটা জেনে যাবেন, আপনার প্রতিচ্ছবিটা জেনে যাবেন। একটু ওয়েট করুন, আমাকে বলতে দিন। 2019 সালে সৌমিত্রদা ঢুকতে পারেননি এবং সুজাতা দেবী প্রচার করেছিলেন বলে প্রচার হয় যে সুজাতা দেবী নাকি প্রচার করেছিলেন বলে জিতেছিল। এটা হচ্ছে 2018 সালে পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি এবং মোদি ঝড়ে দেশের প্রধানমন্ত্রী এসে স্বীকৃতি দিয়েছিলেন, সেটাকে অস্বীকার করতে পারে? আমি একটা কথা বলছি, দলগতভাবে সেটাকে অস্বীকার করতে পারে? জয় এসেছিল। তো আমি সুজাতা দেবীকে বলতে চাই, সুজাতা দেবী যদি এতই করিশ্মা থাকে তাহলে 2011 সালে আরামবাগের সিটটা থেকে মুখ পুড়িয়ে বাড়ি ফিরলেন কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে নিয়ে সাবাসি দিল না? সুজাতা দেবী যদি এতই করিশ্মা থাকে তাহলে উনাকে 2023 সালে জেলা পরিষদের ভোট লুট করে কেন জিততে হলো? আরামবাগে 2021 সালে কেন হেরে এলেন? সুজাতা দেবী ভালোভাবে বুঝে গেছেন এবং এন্টার তৃণমূল দল সবাই বুঝে গেছেন যে উনি কিন্তু একেবারে হেরে গেছেন বলেই এই অন্যায় অবিচারের কথাগুলো উনি বলছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি ভালোভাবেই জানেন, হয়তো জানেন না, আমি বলছি 144-এর মানে কি? 144 ধারা যেখানে জারি রয়েছে যে স্ট্রং রুমের আশেপাশে, সেখানে কি পুলিশ অবাধে বিচরণ করতে পারে? সেটা আমি সুজাতা দেবীকে প্রশ্ন করতে চাই। সুজাতা দেবী এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারেন তাহলে খুব ভালো হয়। 2021 সালে আপনি কেন আরামবাগ সিট থেকে হেরে এসেছিলেন? কেন 2023 সালে জয়পুরে জেলা পরিষদের ভোটগুলো লুট করতে হয়েছিল? আপনার কোনো করিশ্মা নেই, একটাই করিশ্মা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সৌমিত্রদা। তাহলে আপনি বলুন যে 2019-এ সুজাতাকে যে বাহবা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা ভুল ছিল? কথা বলুন, সেটা ভুল ছিল? নরেন্দ্র মোদী যে সুজাতাকে বাহবা দিয়েছিলেন সেটা ভুল ছিল? এটা বলে দিন, এটা বলে দিন না প্লিজ, আপনি তো এটা বলে দিন না প্লিজ। হ্যাঁ, ভুল ছিল, আপনি বলে দিন। হ্যাঁ, ভুল ছিল। আরামবাগ সিটটা জিততে পারলেন কেন? আরে ভোটে তো হার জিত আছেই দাদা, ভোটে তো হার জিত আছেই। ওনারা হারটা মেনে নিয়েছেন, আপনারা হারটা মানতে পারছেন না। ওনারা হারটা মেনে নিয়েছেন, আপনারা হারটা মানতে পারছেন না। একটাই জিনিস, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2019 সালে ব্যাপক জয় হয়েছিল, সেটাই হচ্ছে বাস্তব। আর নরেন্দ্র মোদী সুজাতার পিঠটা চাপড়ি দিয়ে গেছিলেন, সেটা বাস্তব নয়। তাকে বাহবা দিয়েছিলেন, সেটা ভুল করেছিলেন। সেটা তৎকালীন পরিস্থিতি ছিল। আচ্ছা, তৎকালীন পরিস্থিতি ছিল, কিন্তু সুজাতা দেবীর কোনো করিশ্মা নেই, সেটা সবাই বুঝে গেছে। এমনকি ওনার দল বুঝে গেছে। আরামবাগে হেরে এলেন কেন বলুন? আপনারা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় উনার পিঠ চাপড়ালেন না কেন? ভাইপো উনার পিঠ চাপড়ালেন না কেন? ওনাকে তো লড়াই করতে পাঠিয়েছেন আবারও। সুজাতার উত্তর নেই। বেশ, আমার সময় শেষ হয়ে আসছে, সুজাতার উত্তর নেব। সুজাতা, আবার পাঠিয়েছেন, আবার হারবেন। উনি হেরে যাবেন বলে আজকে উল্টাপাল্টা বকছেন, উনি পাগলের প্রলাপ করছেন, ওনার দল ওনার পাশে নেই।
সুজাতা শুনতে পাচ্ছেন? এটাই তো আপনার উত্তর অবস্থা। নেব। আপনি কি মনে হয় যে সৌমিত্র খা বলছেন 3 লক্ষ ভোটে জিতবেন, আপনি কত ভোটে জিততে পারেন বলে মনে হয়? প্রথম কথা আমি উনি আর কি বলবেন? আপনাদের হেরে গেছেন। রুচি নিয়ে প্রশ্ন করব। আপনি একজন হাই প্রোফাইল সেলিব্রিটি ক্যান্ডিডেটকে আপনি যা তা লোয়ার লেভেলের সঙ্গে বেশ। বসিয়ে দিচ্ছেন, এক নাম্বার। নেহাত বসে গেছি তাই আমি জানতাম যে কোনো বেশ, ক্যান্ডিডেট সুজাতা অনেক ধন্যবাদ আপনাকে, এবং সোমনাথ আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আর সময় নেই সুজাতা এবং সোমনাথ, আজকে আর সময় নেই, আমাদের সময় শেষ এখানেই। নারদ নারদ অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।